ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারের পানি ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে। দুর্ভোগে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। দাবি মানুষের যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। দীর্ঘ 1 বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। ঝুঁকিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দোকানদান ভাঙে গেছে, রাস্তাঘাট ভাঙে গেছে। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসায় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। 3 দিন পর চালু হলো যাত্রীবাহী লঞ্চ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। জাতিসংঘ থেকে রোববার আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাবেন 12 বছরের ওপরের সবাই। চীন থেকে কেনা হচ্ছে 10 কোটি ডোজ টিকা। চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম সারা দেশে পৌঁছে দিতে ম্যাঙ্গো ট্রেন চালু। বিশ্ব ব্যাংকের সঙ্গে মিলে রেলকে ধ্বংস করতে চেয়েছিল বেগম জিয়া, বললেন প্রধানমন্ত্রী। টানা 1 সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইনের খরচ দেওয়ার ঘোষণা প্রবাসী মন্ত্রণালয়ের। পাবেন সর্বোচ্চ 25,000 টাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উঁচু জোয়ারে বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার আশঙ্কা করছে এলাকাবাসী। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার একের পর এক গ্রাম। স্বেচ্ছাশ্রমে নারী পুরুষ নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করার পরও গত দুদিনে বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিজেদের আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। গবাদি পশু পাখির অবস্থান সড়কে, প্রাকৃতিক উদ্বস্তুতে পরিণত হচ্ছে এলাকার মানুষ। তাদের অভিযোগ, গত দুদিনে দুর্গত এসব এলাকায় কোনো সহায়তা পৌঁছায়নি। অন্য জায়গা অন্য লোকের ঘরে এসে বসে রয়েছে, রুগী নিয়ে যাবো, কোথায় যাওয়ার জায়গা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো আমরা কোনো সহায়তা পাইনি। একটাই এখন করার দাবি মানুষের যে আমরা খাদ্য সহায়তা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এদিকে কয়রা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাজপুর ইউনিয়নের বেড়িবাঁধের ভেঙে যাওয়া 5টি স্থান সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, যেখানে 1 লাখ জিও ব্যাগ বাঁধ সংস্কারের প্রয়োজন, সেখানে সামান্য ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে 1.5 লক্ষ মানুষের জনবসতি রক্ষা করা সম্ভব নয়। দীর্ঘ 1 বছরে পুনরায় সংস্কার না করার কারণে আজকে আমরা আবার এই ভোগান্তির মধ্যে পড়ছি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, কয়রা উপজেলার যে কটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল তার বেশিরভাগই সংস্কার করা হয়েছে। এক বোল্ডারের আংটিহারা এবং পদ্মপুকুর নামক একটা জায়গা, যে জায়গায় সম্পূর্ণ ব্রিজ হয়েছিল, স্থানীয় জনগণের সহায়তায় আমরা দুটি ক্লোজারই ক্লোজ করতে সক্ষম হয়েছি। কয়রা উপজেলায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 5টি ইউনিয়ন। উপকূলীয় এলাকার নদ নদীগুলোর জোয়ারের পানি অস্বাভাবিক রকমের বৃদ্ধি পাওয়ার কারণে খুলনার কয়রা উপজেলায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় 6,000 বসতবাড়ি এবং 25,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে ঝুঁকিতে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন চালকরা। জেলার ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের তীর ঘেঁষে দেশের সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে শত শত যানবাহন। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারের পানি আছড়ে পড়ছে এই সড়কে। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি ও পাতুয়ারটেক পয়েন্টে। জিও ব্যাগও ভাঙন রক্ষা করতে পারছে না মেরিন ড্রাইভ সড়কে। ফলে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা করছেন গাড়ির চালকরা। হিমছড়ি থেকে শুরু করে আপনার পাটওয়ারটেকের ওদিকে, আপনার ইনানের ওদিকে, আর এদিকে দরিয়ানগর,
ওইদিকে ভাঙন বেশি দেখতে পারতেছি। মানে এখনই যদি আপনার ফলো আপে না নিয়ে আসা হয় তাহলে হয়তো মেরিন ড্রাইভটা বাঁচানো যাবে না। প্রবল জোয়ারে শুধু সড়ক নয়, চরম ঝুঁকিতে আছেন এই সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে জোয়ারের পানিতে বিলীন হয়েছে 20টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান, আর যা আছে তাও হুমকির মুখে বলে দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। এগুলো পানি আমরা জীবনে দেখি নাই। এই রুটঘাট দোকানপাট এখন ব্যাঙ্গাতে চলে গেছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকেও জোয়ারের সময় সে একই অবস্থা। আর হিমছড়ি পুলিশ পাড়ির ইনচার্জ জানালেন, প্রবল জোয়ারে ভাঙন দেখা দিলেও সড়কটি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা যাচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী তৎপর আছে, কালকেও কিছু কাজ করছে, আর আমরাও এখানটা তাদের সহযোগিতা করতেছি। 4 বছর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইয়াসের প্রভাবে প্রবল ঢেউয়ে শিমুলিয়া ঘাটের পন্টুন ভেঙে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। তবে অতিরিক্ত যাত্রী চাপে শেষ পর্যন্ত রাত 8টায় 2টি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সকাল থেকেই ব্যাহত হয় ফেরি পারাপার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে শিমুলিয়া ঘাটে। ইতোমধ্যে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে 2 নম্বর ফেরিঘাটের পন্টুন। অন্য 3 ঘাটের অবস্থাও নাজুক। পানি বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে সড়ক। অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে প্রত্যেকটা ঘাটের রেমের গোড়ায় পানি, বৈরী আবহাওয়া এবং প্রচণ্ড রোলিং হইতেছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেল থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পদ্মা পাড়ি দিতে গিয়ে আটকা পড়ে শত শত মানুষ। এতে দুর্ভোগের মাত্রা পৌঁছে চরমে। এখন পর্যন্ত আমরা যাই যে পারাপার হইতে পারতাছি না। আমগো তো বাড়িতে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে। সকাল থেকে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। অনেকের পেটে ভাত নাই, মানুষ বাড়ি যাইব, কত রোগী আছে এখানে। এদিকে শিমুলিয়া ঘাট বন্ধের প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাটে ভিড় করেন যাত্রীরা। তবে বৃষ্টি আর প্রবল বাতাসে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে কয়েক গুণ বেশি। পারাপারের অপেক্ষায় থেকে সাধারণ মানুষ ও গাড়ি চালকরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর আমরা অনেকক্ষণ এখানে সিরিয়াল দিয়ে আছি। ঘাটের ওইপার থেকে আইছি, মরদ থেকে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা। পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 2টি ফেরি বিকল থাকায় বর্তমানে 18টি ফেরি চলাচল করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে 3 দিন বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় দুপুর 12টায় বিআইডব্লিউটিএ 2টি ইঞ্জিন বিশিষ্ট যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়। এরপরই রাত 8:30টায় বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে 6টি লঞ্চ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন বন্ধ রাখা হয় নৌযান চলাচল। ঘূর্ণিঝড় ইয়াস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিচিহ্ন। 2 রাজ্যে 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে 5 জনের। 1.5 শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গে প্লাবিত হয়েছে প্রায় 1100 গ্রাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনো পর্যন্ত উত্তাল উড়িষ্যার সমুদ্র। লাখ লাখ মানুষ যাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি। পানিবন্দীও অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনো আমাদের এখানে আসেনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, দীঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ে বেশ প্রভাব পড়েছে। ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বুধবার সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি জাহাজ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 1100 গ্রাম। এতে কমপক্ষে 50,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যেহেতু ডিএম এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন, তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে
আগে মানুষকে বাঁচাক, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রাত 11টার সময় আরও থাকছে। মাস না পেরোতেই ফের অস্থির ভোজ্য তেলের বাজার। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব আমদানিকারকদের। সিন্ডিকেট ভাঙার তাগিদ। ভ্যাকসিন সহযোগিতা জোট কোভ্যাক্স থেকে ফাইজারের 1 লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে রোববার মধ্যরাতে। এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 12 বছরের বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবেন। এদিকে প্রতি ডোজ $10 চীনের সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা কিনছে সরকার, যা আসবে জুন মাস থেকে। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধ করে দিলে করোনা ভ্যাকসিন কার্যক্রম অনিশ্চয়তায় পড়ে যায়। এই অবস্থায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেন দরবার করছে বাংলাদেশ। এরই মধ্যে চীন তাদের সিনোফার্মার টিকার 5 লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে। আরও 6 লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। এরই মধ্যে উপহার পাওয়া টিকা দেওয়াও শুরু হয়েছে। এই অবস্থায় সিনোফার্মা থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে মোট 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চীনের কাছ থেকে টিকা কিনতে বাংলাদেশের খরচ হবে ডোজ প্রতি $10 করে। চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। টোটাল ভ্যাকসিনের মূল্য দাঁড়াবে $150 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় 1,267 কোটি 50 লক্ষ টাকা। এদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার ভ্যাকসিন করোনা প্রতিরোধে দেশের মানুষের শরীরে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাকসিনটি দেয়া যাবে 12 বছরের ওপরের বয়সী সবাইকে। 2 ডোজের এ ভ্যাকসিন প্রথম ডোজের 3-4 সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ফাইজারের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের বিশদ পরিকল্পনা এখনো হয়নি। আমাদের ডিজি ড্রাগ, তারপর হচ্ছে সিএমএসডি, তারপরে আমাদের MNCH, সবার যে সহায়তাটা লাগে সেই সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে। তো সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। আজকে অস্ট্রেলিয়ার নতুন অ্যাম্বাসেডর আসছেন, তাদের দেশের লোক সংখ্যা হলো 25 মিলিয়ন, 93 মিলিয়ন ভ্যাকসিন আছে। ওদের বললাম 25 মিলিয়নের মধ্যে সবাইকে তো ভ্যাকসিন দিবে না, হয়তো বেশি হইলে লাগবে 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 11 মিলিয়ন লাগবে। তো বাকি এই যে 80 মিলিয়ন এটা কি করবে? এবং এটা খুবই অন্যায়। তোমরা ইউ শুড গিভ ইট টু আস। এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে ফাইজার বায়োএনটেকের পাশাপাশি 4টি টিকা দিয়ে পুরো দমে এগিয়ে চলছে টিকা কার্যক্রম। ফ্রান্স ও ইউরোপের টিকাদান কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাব তার কাছে। বাবু, তাজনীন, ফ্রান্সে ফাইজার বায়োএনটেকের পাশাপাশি জনসন এন্ড জনসন, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চলছে। এর মধ্যে আমরা দেখেছি দেশটির 2,37 লাখেরও বেশি মানুষ প্রথম ডোজের করোনার টিকা নিয়েছেন, যা মোট জনসংখ্যার 35% উপরে, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 1,13 লাখেরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 15% উপরে। এদিকে দেশটির সরকারের তরফ থেকে কিন্তু আগেই ঘোষণা দেওয়া হয়েছিল 31 মের পর থেকে আগে আসলে নির্দিষ্ট বয়সসীমার যে বাধ্যবাধকতা ছিল সেটি উঠে যাবে, এবং সে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকে কিন্তু জানানো হয়েছে যারা 31 মের ওই সময় যারা আসলে টিকা নেবেন তারা যেন এখন থেকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখেন। ইন্টারনেট ছাড়াও আমরা দেখছি করোনার যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন করোনার টিকা নিচ্ছেন, এবং আগের থেকে কিন্তু এখন করোনার টিকার গতি যেমন বেড়েছে তেমনি কিন্তু মানুষের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে। বিশেষ করে আমরা দেখছি যে মডার্না এবং ফাইজারের টিকা নেওয়ার প্রতি আগ্রহ অনেক বেশি, বিশেষ করে ফাইজারের যে টিকা সেটির প্রতি অনেক বেশি আগ্রহ। আমরা প্রবাসী বাংলাদেশি যারা টিকা নিচ্ছেন তাদেরও আমরা দেখছি যে তাদেরও করোনার টিকা নেওয়ার আগ্রহ যেমন বেড়েছে, এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই ফাইজারকেই আসলে তারা বেছে নিচ্ছেন। সরকারের তরফ থেকে কিন্তু আগে জানানো হয়েছিল এখন করোনার যে টিকার যে গতি সেটি আরো বাড়বে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে বা আরো
যত সময় যাবে সরকার তরফ থেকে বলা হচ্ছে করোনার টিকার আওতায় যাতে বেশি সংখ্যক মানুষ আসেন সে লক্ষ্যেই তারা আসলে কাজ করছেন। এবং আমরা দেখেছি গতি বাড়ানোর জন্য সরকারের যে নানা পদক্ষেপগুলো ছিল, অর্থাৎ বড় জায়গায় এবং কি জাতীয় স্টেডিয়ামে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে করোনার টিকা দেওয়ার জন্য আসলে কেন্দ্র খোলা হচ্ছে। তার পাশাপাশি যদি আমি করোনার বিষয়টি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, এখন কিন্তু কিছুটা করোনা নিয়ন্ত্রণে ফ্রান্সে চলে এসেছে। গেল 24 ঘন্টা দেশটিতে 12,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং গেল এক সপ্তাহের পর্যবেক্ষণ যদি আমরা দেখি যে গড়ে কিন্তু প্রতিদিন 8,000-এর বেশি মানুষ আসলে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন। আমরা যেটি দেখেছিলাম কয়েক সপ্তাহ আগে আসলে 35 থেকে 40,000 কিংবা দিনে 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হতেন, সেক্ষেত্রে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তো তাজরিন, এই ছিল ফ্রান্সের প্যারিস থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স ও ইউরোপের টিকাদান কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বেগম খালেদা জিয়ার সরকার বিশ্বব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, বাইরের কারোর পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে সরকার। সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে একথা বলেন তিনি। এর আগে গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ে নবনির্মিত ডাকভবন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি আমের দেশ হিসেবে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমের মৌসুম ভালো, সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয়। সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতায় এসে তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল। এর আগে গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিলুপ্তপ্রায় ডাক বাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকে এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস। এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন। এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে, ক্রয় বিক্রয় চলছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আরেক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো। জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যার হাউস স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। ভালো থাকবে সেই ধরনের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ম্যাঙ্গো ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 5টি বগিতে 10টি গন্তব্যে 150 টন আম পরিবহন করবে। তবে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ব্যাপক ভিত্তিতে আম পাঠাতে না পারলে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে আমে ভরা মৌসুমে করোনা পরিস্থিতির অবনতিতে চলছে বিশেষ লকডাউন। তাতে আম পরিবহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে জেলার 30,000 ব্যবসায়ী, বাগান মালিক ও সংশ্লিষ্ট জনেরা। সে দুশ্চিন্তা কাটাতে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আম পৌঁছে দিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়। টাঙ্গাইল থেকে শুরু করে গাজীপুর এবং তেজগাঁও বিভিন্ন জায়গা কিন্তু এই আম তারা ড্রপ করতে পারবে। আমরা 10টা স্টপেজ ইতিমধ্যে দিয়েছি, প্রয়োজনে আমরা স্টপেজ আরও বাড়াবো। আমরা বিভিন্ন ট্রেনে লাগেজ ভ্যান লাগিয়ে দেবো। আমরা ঈশ্বরদীতে আমরা ডিটাচ করে এগুলিকেও আমরা ঢাকা নেওয়ার ব্যবস্থা করব। তবে জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, উৎপাদনের তুলনায় ট্রেনে স্বল্প পরিমাণে পরিবহন ব্যবস্থায় সুফল পাবে না আম ব্যবসায়ীরা। গত বছরও এই ট্রেনের সার্ভিস ছিল ম্যাঙ্গো স্পেশাল, সেটারও কোনো সুফল আমরা সেভাবে পাইনি। সড়ক পথে 1-1.5 টন মাল প্রতিদিন হবে। আর বারবার হাত বদলে আম নষ্টের শঙ্কা বাগান মালিকদের। বিভিন্ন কেন্দ্র থেকে এই চাঁপাইনো সেন্টারে আম নিয়ে এসে আবার ঢাকা থেকে বিভিন্ন ডোর টু যাওয়া, আমের যে মান সে সই নষ্ট হয়ে যাবে। লেবার কস্টিংয়ের দিক দিয়ে যে আমাদের ট্রেন আম দিয়ে পোষায় না। জেলার 34,000 হেক্টর আম বাগান থেকে প্রায় 3.25 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।
টানা এক সপ্তাহ দুর্ভোগের পর সৌদিগামীদের হোটেল কোয়ারেন্টাইন খরচে টাকা দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে কোয়ারেন্টাইন খরচের 25,000 টাকা করে দেওয়া হবে। সামনের দিনে যারা যাবেন তাদের টাকা এয়ারলাইন্সকে পরিশোধ করা হবে। আর গত 20 মে থেকে এরই মধ্যে যারা সৌদি গিয়েছেন তাদেরও অর্থ দেওয়ার কথা ভাবা হচ্ছে। সৌদি আরবে যেতে কোয়ারেন্টাইন সংক্রান্ত সৌদি সরকারের নির্দেশনায় বিপাকে হাজার হাজার প্রবাসী কর্মী। অনিশ্চয়তায় পড়ে অনেকের কর্মস্থলে যাত্রা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হোটেল খরচ। এই অবস্থায় যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ 30 জুনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাদের কোয়ারেন্টাইন খরচ মেটাতে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, কোয়ারেন্টাইন খরচের 50% কিংবা 25,000 টাকা, এ দুইয়ের মধ্যে যে অর্থ কম হবে সেটি প্রণোদনা হিসেবে দেওয়া হবে। গত 20 মে থেকে যারা সৌদি আরব গিয়েছেন তাদেরও এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রায়োরিটি হিসাবে আমরা দেব যারা রিটার্নি আছে, নতুন যারা আছে ওরা কিন্তু আপাতত আমরা হিসাবে আনবো না। রিটার্নি যারা ছুটিতে এসছে ওরা ফেরত যাবে, ওরাই কিন্তু বেশি বিপদে। তবে হোটেল বুকিং নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। প্রতিদিনই বাতিল হচ্ছে অনেক সৌদি প্রবাসীর যাত্রা। প্রবাসীদের সব ধরনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন, রোববার আন্তঃমন্ত্রণালয় সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন, ওনার যে কথা হলো তার শ্রমিকদের কোনো ক্ষতি যে না হয়, আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারি, এটা আমাদেরকে সব পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের কম খরচে কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও অস্থিতিশীল করে তোলা হয়েছে দেশের ভোজ্য তেলের বাজার। এই দফায় আমদানিকারকরা লিটারে 13 টাকা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অভিযোগ আছে, প্রস্তাব দেওয়ার 15 দিন আগেই বাজারে চালানো হয়েছে দাম বাড়ানোর প্রচারণা, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। অর্থনীতিবিদরা বলছেন, প্রভাবশালী তেল সিন্ডিকেট ভাঙতে ব্যর্থতা রয়েছে মন্ত্রণালয়েরও। রমজানের আগে হঠাৎ করেই লিটারে 5 টাকা বাড়িয়ে দেওয়া হয় সয়াবিন তেলের দাম। 1 মাসও পার হয়নি, এবার আমদানিকারকরা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। অজুহাত পুরানো। আমাদের যে ইম্পোর্ট গুলো হচ্ছে ওগুলোর দাম অনেক বেশি আছে। হ্যাঁ, তো ওগুলো যদি ওই দামগুলো যদি অ্যাডজাস্ট না করে তাহলে তো যারা আমদানি করছে তারাও লস করবে এবং ইম্পোর্ট তো করতে পারবো না। আমরা এই অ্যামাউন্টটা বাড়াতে বলছি, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা সব দিচ্ছি, সমস্ত মিস্ত্রির কাছে সব ধরনের ডাটা আছে। কিন্তু বাজার পরিস্থিতি দেখাচ্ছে ভিন্ন চিত্র। কারওয়ান বাজারের আড়ত ঘুরে জানা যায়, সয়াবিনের দাম বাড়বে। ব্যবসায়ীরা এটি জানেন আরও 15 দিন আগেই। মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার আগেই বাজারে এমন প্রচারণা চালিয়েছে সয়াবিনের ডিলাররা। শুধু তাই নয়, গত 5 দিন ধরে বন্ধ রাখা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের সয়াবিনও। এমনকি এখনো কোনো সিদ্ধান্ত না এলেও দফায় দফায় সয়াবিনের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিদিনই। কোম্পানি আজকে কয় এখন এই রেট আর 2 দিন আরেক রেট, পুরোই অস্থিরতা। যেই তেল ছিল 620 টাকা, এই তেল হচ্ছে 670-680 টাকা তেল। কোম্পানি মাঝখান ফট করে 1 সপ্তাহ 15 দিন কোনো মার্কেটে কোনো মাল দেয় না। তারা আরো 15 দিন আগ থেকে বলতেছে যে কোম্পানি যে এসআরগুলো আছে, এসআরগুলো টিএমগুলো এই তেলের এত টাকা বাড়বো, এত টাকা বাড়বো। পরে বলছি যখন বাড়ে তখন ইয়া করেন। এ ধরনের অপকৌশলের নিন্দা জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, ভোজ্য তেলের বাজারে অদৃশ্য সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতার সুযোগ থাকতে হবে। আমাদের ভোজ্য তেলের আমদানিকারকের সংখ্যা খুবই সীমিত, সেই কারণেই দেখা যায় যে এখানে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। এই মার্কেটে কিন্তু পূর্ণ প্রতিযোগিতার আমরা লক্ষণ দেখছি না, এবং এখন যদি আরো 13 টাকা বৃদ্ধির কথা তারা বলেন, তাহলে এই যে একটা নিত্য প্রয়োজনীয় পণ্য, এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট বোঝা হবে। যদিও আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা যায় কিছুটা বেড়েছে সয়াবিনের দাম, তবে তা লিটার প্রতি 13 টাকা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের হালদা নদী থেকে আশানুরূপ ডিম সংগ্রহ করা সম্ভব হয়নি। সে সঙ্গে নদীতে লবণাক্ত পানির পরিমাণ বেশি থাকায় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান গবেষকরা। এদিকে পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে না পারায় হতাশ হয়েছেন ডিম সংগ্রহকারীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। এখানে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে।
গতবার হালদা নদী থেকে ডিম সংগৃহীত হয়েছিল 25,536 কেজি। এবার নদীতে দূষণ কম থাকায় ও মা মাছের ডিম ছাড়ার অনুকূল ক্ষেত্র তৈরি হওয়ায় বেশি ডিম পাওয়ার প্রত্যাশা ছিল ডিম সংগ্রহকারীদের। নৌকা, জাল নিয়ে গড়দুয়ারা, নয়াহাট, মাছুয়াঘোনা, আজিমের ঘাটা, রামদাস মুন্সির হাট সহ বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ করেন জেলেরা। তবে আশানুরূপ ডিম সংগ্রহ করতে না পারায় হতাশ তারা। লবণাক্ত পানির দ্বারা মাছ উপরের দিকে চলে গেছে। ধারণা করছিলাম এবার অনেক ডিম হবে, আশা করছিলাম, তো দূর এবার তেমন হয় নাই। পাহাড় ডলগুলো নামতে পারতেছে না, ওর যে ব্যবস্থা করতে হবে। নদীতে পানি উত্তোলন হচ্ছে না, ওই জন্য ডিম কম যাচ্ছে, তুলনায় 4 ভাগের 1 ভাগ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের তুলনায় নদীতে 70% বেশি লবণাক্ত পানি থাকায় ও পর্যাপ্ত বৃষ্টিপাত, পাহাড়ি ঢল না আসায় মা মাছ আশানুরূপ ডিম ছাড়েনি বলে জানান হালদা গবেষক। দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনো সময় আছে, যদি যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়, এদিকে যদি স্যালানিটিটা যদি নিউট্রালাইজ হয়, তাহলে হয়তো আমরা আবার আরেকটা স্পনিং আমরা পেতে পারি। লবণাক্তের কারণে ডিম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংগৃহীত ডিম বিভিন্ন হ্যাচারিতে সংরক্ষণ করে রেণুতে রূপান্তরের প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে যদি এই ডিমগুলো টিকে তাহলে অনেক কিছু, আর যদি লবণাক্ততার কারণে এই ডিমগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বছর বলবো যে প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে আমাদের ভাগ্যে ছিল না। এবার 300 নৌকা ও 6.5 শতাধিক জেলে ডিম সংগ্রহে নেমেছিলেন। দূষণ কম থাকায় এবার হালদা নদী থেকে বেশি ডিম সংগ্রহের প্রত্যাশা করেছিল জেলেরা, কিন্তু সে প্রত্যাশার পূরণ হয়নি। যদি মুষলধারে বৃষ্টি হয়, দ্বিতীয় দফায় মা মাছ আবার ডিম ছাড়বে এই প্রত্যাশা করছেন ডিম সংগ্রহকারীরা। হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।